আসসালামু আলাইকুম। সবাইকে আরো একবার ওয়েলকাম আমার চ্যানেল রাহাতুল সেক্রেটারিয়ালসে। তো আজকে আমরা কোষ ও কোষের গঠন এই চ্যাপ্টারের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোজোম বা মাইক্রোবডিজ বলা হতে পারে। অর্থাৎ কোষের ভিতর কিছু ছোট ছোট বল বা গহ্বর দেখতে পাওয়া যায়, ছোট ছোট ফোসকা দেখতে পাওয়া যায় বর্তুলাকার বা গোলাকার। তাদেরকে বলা হয় মাইক্রোবডিজ। এর আন্ডারে তোমার লাইসোসোম আছে, স্ফেরোজোম আছে, গ্লাইঅক্সিজোম আছে, পারঅক্সিজোম আছে, এবং ইডিওজোমও আছে। তোমরা ইডিওজোমের নাম শুনছো? তোমাদেরকে গলজি বডির ক্লাসে পড়াইছিলাম ইডিওজোম। এই যে শুক্রাণু আছে না, শুক্রাণুর এটা নিউক্লিয়াস। শুক্রাণুর মাথায় একটা এনজাইমের থলি থাকে যেটাকে বলা হয় অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোমেরই কিন্তু ভাই অপর নাম হচ্ছে ইডিওজোম বা গলজি বডি। তো এই যে মাইক্রোজোম গুলা আছে, মাইক্রোজোম বলতে কি ভাইয়া? লাইসোসোম হতে পারে, ভেসিকল হতে পারে, ভ্যাকিউল হতে পারে, স্ফেরোজোম হতে পারে, গ্লাইঅক্সিজম হতে পারে, পারঅক্সিজম হতে পারে। এই সবাইকে একত্রে বলা হয় মাইক্রোজোম। ইডিওজোমও কিন্তু একটা মাইক্রোজোম, এবং ইডিওজোম পাওয়া যায় কোথায়? শুক্রাণুতে। তো আমি এখন আলোচনা শুরুই করি নাই, কিন্তু জাস্ট নামগুলো বললাম তোমাদের। এরকম ছোট ছোট অনেকগুলো সোম আছে আমাদের শরীরে, কোষের ভিতর, মাইক্রোজোম বলে এদেরকে। এবং এই মাইক্রোজোম গুলো তৈরি হয় মূলত গোলজি বডি থেকে। সবাই, হ্যাঁ, গোলজি বডি থেকেই মোস্টলি তৈরি হয়। তাও এবার ক্লাসগুলো নিচ্ছি, এখানে কিছু কথা তোমাদের সাথে একটু শেয়ার করি। আবার তো নতুন গিয়ে ক্লাসগুলো রেকর্ড করা হচ্ছে। তো আমি ইউটিউবে ক্লাস নেই প্রায় 2020 সাল থেকে। 2020 সালের জানুয়ারির 22 তারিখে আমি সর্বপ্রথম ল্যারিংস ফেরিংসের উপর একটা ক্লাস আপলোড করি। তো একটা চ্যানেল আমার ছিল, সেই চ্যানেলটা কপিরাইট ইস্যুতে ডিলিট হয়ে যায়। তারপর আবার একটা চ্যানেল খুলি 2022-এর আগস্টে সম্ভবত, এই চ্যানেলটা। তো প্রায় 4 সাড়ে 4 বছর যাবত আমি ইউটিউবে ক্লাস নিয়ে আসতেছি। বাট অনেকেই বলে যে যে আমার কোনো হাইপ নাই। অনেকে কমেন্টে লিখে যে ভাইয়ার ক্লাস অনেক ভালো হয়, কোয়ালিটি 1000%, 1,00,000%, মোস্ট আন্ডাররেটেড টিচার ইন বাংলাদেশ। তো যাই হোক, মানুষ একটু বাড়িয়ে বাড়িয়ে প্রশংসা করে, বাংলাদেশের মানুষের স্বভাব। যেমন ক্রিকেট খেলায় বাংলাদেশ ভালো করলে একেবারে মাথায় তুলে, আবার একটু খারাপ করলেই পায়ে পিষে ফেলে। তো মানুষ অনেক বাড়ায় বাড়ায় আসলে প্রশংসাগুলো করে। এত বেশি প্রশংসার দাবিদার বা যোগ্য আমি না। তারপর আমি ধরে নিচ্ছি যেহেতু সবাই ভালো বলে, মোটামুটি একটু ভালো ক্লাস হয় আমার, যাও ধরে নিলাম। বাট তোমাদের যেটা আক্ষেপ সেটা হচ্ছে সেই তুলনায় আমার হাইপ অনেক কম, হাইপ নাই। তো এখন কি জন্য হাইপ কম সেটা আমি জানি না আসলে। বাট তোমরা অনেকেই দুঃখ প্রকাশ করো আমার বিভিন্ন কমেন্টসে যে ভাইয়া আপনার জন্য দুঃখ হয়, এবং আমি বুঝি যে তোমরা আসলে আন্তরিকভাবে এই মন থেকে কথাগুলো বলো। আমার চেয়েও তোমাদের দুঃখ আসলে বেশি। আমি আসলে একজন পোস্ট মডার্নিস্ট মানুষ, উত্তরাধুনিকতাবাদের অনুসারী। আমার কাছে এইসব জাগতিক প্রাপ্তি খুব একটা ম্যাটার করে না। বাট তোমরা বেশি হতাশ বা মানে আক্ষেপ করো, আফসোস করো আমাকে নিয়ে। তো আমি তোমাদের সাথে, আমিও সমব্যথী। আমার দুঃখে তোমরাই বেশি ব্যথী আমার চেয়ে, এবং আমিও তোমাদের সাথে সমব্যথী। তো এটা একটা ব্যাপার। বন্ধু বান্ধবরাও বলে যে ভাই তুই 4 বছর যাবত ইউটিউবে ক্লাস ছাড়িস, তোর সাবস্ক্রাইবার 2000-ও হয় না, ভিউ তো নাই নাই। আর সাবস্ক্রাইবার ইদানিং কমে যাচ্ছে, প্রতিদিনই দেখি যে ভিডিও ছাড়লে সাবস্ক্রাইবার কমে যায়। ওই যে অনেকে আছে না, ফেসবুকে ফটো দিলে দেখা যায় ফ্রেন্ড কমে যাচ্ছে, আমারও সেরকম ইউটিউবে ভিডিও দিলে হচ্ছে সাবস্ক্রাইবার কমে যায়। তো এরকম বন্ধুরা প্রায় বিভিন্ন গ্যাদারিংসে বলে। তো শেষমেশ আমি কিছুদিন আগে স্বীকার করলাম যে আমি হচ্ছি আসলে নির্লজ্জ, আমি হচ্ছি বেহায়া নির্লজ্জ। যে এইভাবে এতদিন পর্যন্ত চলার পরও আমি যখন একটু ফ্রি টাইম পাই, কোনো বড় ধরনের পরীক্ষা শেষ হয় বা কোনো ভ্যাকেশন থাকে, তখনই আমি আবার মার্কার বোর্ড নিয়ে ক্লাস রেকর্ড করা শুরু করি। তার মানে আমি ডায়াগনোসিস করছি আসলে আমি হচ্ছে একটা নির্লজ্জ, 3য় শ্রেণীর নির্লজ্জ একেবারে। তারপর আমি ক্লাস রেকর্ড করি এবং আপলোড করি। তো ওদের সামনে এটা স্বীকার করতে হয়েছে। ইভেন আমার মামাতো ভাই আমাকে প্রায় বিভিন্ন বিষয়ে এগুলোতে সাজগোজ মানে হেল্প টেল্প করে আর কি, বিভিন্ন ম্যানেজমেন্টে। তো সেও বলে ভাইয়া তোমার চ্যানেলটা ডিলিট করে দিলে ভালো হয়। আমি কি, কেন ডিলিট কেন করে দেবো? ডিলিট কেন করবো? কয় যে কিছুদিন পর সরকারি চাকরিতে জয়েন করতেছো, এই চ্যানেল থাকলে তো বদনাম হবে। আমি বলি কেন বদনাম হবে? মানুষ কবে তুমি এত বছর যাবত ভিডিও আপলোড করো, তোমার ভিউ 20টা 22টা করে ভিউ হইলে দেখলে তো বদনাম হবে তোমার, তার আগেই চ্যানেলটা ডিলিট করে দাও। তো অভিনব একটা মতামত। আমি আর বুঝলাম না ও কেন এটা বললো, যে চাকরির সাথে ভিডিও, বলে যে বদনাম হবে আর কি। তো যাই হোক, তারপরও সবার সকল
বাধা নিষেধ অপমানকে এক পাশে রেখে ক্লাস নিচ্ছি আবারও। তো তোমরা একটু সহযোগিতা করলে ভালো হবে আর কি জিনিসটা। তো দেখো মাইক্রোজোম বলতে আমরা এখানে দেখতেছি স্ফেরোজোম, গ্লাইঅক্সিজোম এবং পারঅক্সিজোমের কথা আমরা এখানে বলতেছি। তো প্রথম কথা হচ্ছে এদের পাওয়া যায় কোথায়? এই মাইক্রোজোম গুলোকে মূলত পাওয়া যায় উদ্ভিদে, প্লান্ট সেলে। যেমন স্ফেরোজোমকে প্লান্ট সেলে পাওয়া যায়, গ্লাইঅক্সিজোমকেও প্লান্ট সেলে পাওয়া যায়, পারঅক্সিজোমকে অবশ্য উদ্ভিদ এবং প্রাণী দুই জায়গায় পাওয়া যায়। ঠিক আছে? হ্যাঁ, তাহলে দেখো প্রথমে অবস্থান। কারণ আমরা জানি উদ্ভিদে এগুলো এত বেশি কেন থাকে, বিকজ উদ্ভিদে আসলে সেরকম লাইসোসোম নেই। আমরা যে লাইসোসোম বলেছি আত্মঘাতী থলিকা, ওটা মূলত প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে সেরকম কোনো লাইসোসোম থাকে না। তো আমি আলোচনাটা শুরু করি স্ফেরোজোম নিয়ে। স্ফেরোজোম নিয়ে আবুল হাসান স্যারের বইয়ে আলাদা কোনো টপিক নেই, তবে এখানে কয়টা ইনফো দেওয়া আছে। ইনফোটা হচ্ছে এই স্ফেরোজোমের অপর নাম হচ্ছে অলিওজোম। অলিওজোম, তাহলে অলিও মানে কি? অলিও মানে হচ্ছে তেল, অয়েল। তার মানে অয়েল মেটাবলিজমের সাথে এই স্ফেরোজোমের কিন্তু খুব সুন্দর রিলেশন আছে। এবং এই স্ফেরোজোমটা হচ্ছে আমরা বলতে পারি অনেকটা উদ্ভিদের লাইসোসোম। হ্যাঁ, এটাকে আমরা উদ্ভিদের লাইসোসোম যদি বলি আমার কিন্তু গুণা হবে না, বিকজ এটা লাইসোসোম যে কাজটা করে আমাদের শরীরে। বলতে কি ভাইয়া লাইসোসোম কেন স্পেশাল? আমি তোমাদেরকে লাইসোসোমের যে ক্লাস ছিল এন্ডোমেমব্রেন সিস্টেম সেখানে পড়াইছি। লাইসোসোম অন্য সকল ভ্যাকিউলের চেয়ে স্পেশাল। হোয়াই? বিকজ লাইসোসোমের ভিতরে একটা স্পেশাল এনজাইম থাকে, যে এনজাইমের নাম হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম। তো উদ্ভিদের শরীরেও তো হাইড্রোলাইটিক এনজাইমের দরকার আছে কি নেই? অবশ্যই উদ্ভিদের শরীরেও হাইড্রোলাইটিক এনজাইমের দরকার আছে। তো উদ্ভিদের শরীরেও এরকম হাইড্রোলাইটিক এনজাইম থাকে এই স্ফেরোজোমের ভিতরে, এই জন্য এটাকে উদ্ভিদের লাইসোসোম বলা হয়। এবং এই হাইড্রোলাইটিক এনজাইমটা হয় অনেকটা অ্যাসিডিক টাইপের। হ্যাঁ, এনজাইমগুলো কিছু অ্যাসিডিক নেচারের হয়, কিছু অ্যালকালাইন নেচারের হয়। তো এইটা হয় কিন্তু অ্যাসিডিক নেচারের। ওকে ভাইয়া, এটা কিন্তু হয় অ্যাসিডিক নেচারের। তাহলে দেখো এই হচ্ছে স্ফেরোজোম বা অলিওজোম। তো আমাদের এখানে মনে রাখতে হবে এই জিনিসটা ফ্যাটের সাথে জড়িত আছে বা তেলের সাথে জড়িত, এবং এখানে হাইড্রোলাইটিক এনজাইম পাওয়া যায় এবং এটা শুধুমাত্র উদ্ভিদে থাকে। যেই ইনফরমেশনটা আমরা প্রায় বিভিন্ন পরীক্ষায় যখন কোশ্চেন টোশ্চেন করি কোচিং এ তখন দিয়ে থাকে যে অলিওজোম বলা হয় কাকে? স্ফেরোজোমকে। স্ফেরোজোমের অপর নাম হচ্ছে অলিওজোম। এই পয়েন্টটা তোমরা অবশ্যই মাথায় রাখবা। এবার আসো গ্লাইঅক্সিজোমে। গ্লাইঅক্সিজোম শুনে বোঝা যাচ্ছে যে, এটা দেখে বোঝা যাচ্ছে এটা উদ্ভিদে থাকে। এখন এটা কেন এত স্পেশাল? দেখো, এই যে গ্লাইঅক্সিজোম এবং পারঅক্সিজোম, এরা সম্পর্কিত হচ্ছে চর্বি বিপাকের সাথে। কি বিপাকের সাথে ভাইয়া? চর্বি বিপাক, ফ্যাট। ফ্যাট ডাইজেশনের সাথে এরা সম্পর্কিত। গ্লাইঅক্সিজোমও সম্পর্কিত, পারঅক্সিজোমও সম্পর্কিত। তো দেখো এই ফ্যাটের বিপাকটা ওরা করে কি আসলে? এই যে ফ্যাট আছে, ফ্যাট থেকে বিটা অক্সিডেশনের মাধ্যমে, কিসের মাধ্যমে ভাইয়া? বিটা অক্সিডেশন। বিটা অক্সিডেশনের মাধ্যমে শক্তি উৎপাদন করে। ফ্যাট থেকে বিটা অক্সিডেশনের মাধ্যমে শক্তি উৎপাদন করতে পারে আমাদের তো না, উদ্ভিদের গ্লাইঅক্সিজোম। তো ফ্যাট থেকে কেন শক্তি? আমরা জানি আমরা শক্তি উৎপাদন করি শর্করার সাহায্যে, তাই না? এখন এটা আসলে কখন দরকার হয়? একটা উদ্ভিদ, মনে করো তুমি একটা আম খেয়েছো, আম খেয়ে আমের আটিটা তুমি মাটিতে ফেলে দিলে, তুমি দেখবে 2 সপ্তাহ পর সেই আমের আটি থেকে চারা গজিয়েছে। এমন করে আমের আটি, দেখবা আটির মাথা থেকে এরকম চারা গজাচ্ছে। হ্যাঁ, চারার মধ্যে পাতা আছে। তাই দেখো এই যে আমের আটি থেকে চারা গজালো, এই আমের আটি থেকে চারা গজানোকে বলা হয় অঙ্কুরোদ্গম। অঙ্কুরোদ্গম, এটাকে বলা হয় অঙ্কুরোদ্গম, বীজ থেকে চারা গজানো। এখন তোমরা জানলে বা শুনলে অবাক হবে যে এই যে বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়ে চারা গজাচ্ছে, এর পিছনে কোষের সবচেয়ে বেশি ভূমিকা আছে যেই অঙ্গাণুটার, সেই অঙ্গাণুই হচ্ছে গ্লাইঅক্সিজোম। এখানে কিন্তু প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়ার যতটুকু ভূমিকা আছে তার চেয়ে অনেক বেশি ভূমিকা থাকে গ্লাইঅক্সিজোমের। একে আমরা পরবর্তীতে ভুলে যাই, ছোটবেলায় কিন্তু ওই সবচেয়ে বেশি হেল্প করছে। একটা গাছ যখন সৃষ্টি হয়েছে বা জন্ম নিয়েছে চারা, তখন ওকে সবচেয়ে বেশি হেল্প করেছে গ্লাইঅক্সিজোম। বিকজ এই যে বীজটা ছিল, এই বীজের মধ্যে সেরকম অ্যাক্টিভ কোনো প্লাস্টিড ছিল না যে সেই প্লাস্টিড দিয়ে সে শর্করা উৎপাদন করবে, মানে গ্লুকোজ উৎপাদন করবে। তারপর আমরা জানি গ্লুকোজ থেকে শ্বসনের মাধ্যমে শক্তি উৎপাদন হয়।
এই মেকানিজম কিন্তু এই বীজের ভিতর, আটির ভিতর করা সম্ভব না। তাহলে কি হবে? এই যে আটির ভিতর যেই সঞ্চিত ফ্যাট গুলো আছে, চর্বি গুলো আছে, আমাদের শরীরেও ভাইয়া বিভিন্ন জায়গায় চর্বি জমা হয় না, পেটের তলে, যে ভুঁড়ি বলি আমরা, মেদ বলি, মেদ বলি যে, তেমনি উদ্ভিদের মধ্যেও বীজে চর্বি জমা থাকে। সেই চর্বিকে বিটা অক্সিডেশনের মাধ্যমে ভাইয়া, বিটা অক্সিডেশনের মাধ্যমে সেই চর্বি থেকে শক্তি উৎপাদন করা হয়, এবং এই শক্তির সাহায্যে বা এই শক্তি ইউজ করেই কিন্তু বীজ থেকে চারা জন্মায়। এই শক্তি ইউজ করে বীজ থেকে চারা জন্মায়। তার মানে দেখো, বীজ থেকে চারা জন্মানোর সময় বা অঙ্কুরোদ্গমের সময় ফ্যাট থেকে শক্তি উৎপাদন ঘটায় কে ভাইয়া? গ্লাইঅক্সিজন। তাই উদ্ভিদের জন্য এটা খুব, উদ্ভিদের ছোটবেলায় উদ্ভিদের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই গ্লাইঅক্সিজন। কারণ তখন তো সে শর্করার মাধ্যমে শক্তি উৎপাদন করতে পারে না, তাই সে ফ্যাটের মাধ্যমে শক্তি উৎপাদন করে। আচ্ছা, এরপর আসা হচ্ছে পার অক্সিজমে। পার অক্সিজমও কিন্তু ভাইয়া এই কাজটা করতে পারে। পার অক্সিজমও কিন্তু ভাইয়া ফ্যাট নিয়ে কাজ করতে পারে, অর্থাৎ ফ্যাট থেকে শক্তি উৎপাদন করতে পারে। কিসের মাধ্যমে? বিটা অক্সিডেশনের মাধ্যমে। আরেকটা জিনিস একটু খেয়াল করো, পার অক্সিজম কিন্তু উদ্ভিদে আছে, আবার প্রাণীতেও আছে। অর্থাৎ তোমার শরীরে স্ফেরোজম নেই, গ্লাইঅক্সিজম নেই, তবে পার অক্সিজম কিন্তু তোমার শরীরেও আছে। তাহলে আমাদের যে পার অক্সিজম আছে, সেটা আরেকটা প্রসেসে আমাদের হেল্প করে। তোমরা একটু জেনে থাকবে অনেকে যে আমাদের শরীরে পিত্ত বলতে একটা রস আছে, পিত্ত রস বলা হয়, বাইল জুস। মনে পড়ছে না ভাইয়া? এই বাইল জুস তৈরি হয় কি থেকে বলতো? বাইল জুস কি আকাশ থেকে এসে আমাদের পেটের ভিতর ঢুকে? না। আমরা যে খাবার দাবার গুলো খাই, সেই খাবার দাবার গুলোকে ভেঙে চুরে বাইল জুস তৈরি করা হয়। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যে খাবারগুলো খাই, আমরা যে খাবারগুলো খাই সেই খাবারের মধ্যে চর্বি জাতীয় খাবার, অর্থাৎ ফ্যাট জাতীয় খাবারকে বিভিন্নভাবে বিভিন্নভাবে কেমিক্যাল রিয়েকশনের সাহায্যে, আমি এটা তোমাদের দেখাইছি, পরিপাক ও শোষণ সেই চ্যাপ্টারের ক্লাসে, তোমরা দেখে নিও একটু, ক্লাস ইউটিউবে আছে, দেখ, আমার নাম দিয়ে সার্চ দিলেই পাবে, ডাইজেশন রাহাতুল ইশাক লিখলেই চলে আসবে। তো দেখো, আমরা যে চর্বি জাতীয় খাবারগুলো খাই, সেই চর্বি থেকেই কিন্তু ভাইয়া পিত্ত উৎপাদন হয়, সেই চর্বি থেকে পিত্ত উৎপাদন হয়। তাহলে দেখো, আমাদের শরীরে মাঝে মধ্যে ফ্যাট থেকে শক্তি উৎপাদন করতে হয়, এবং সর্বদাই অলওয়েজ তোমার শরীরে, যে এখনো তুমি মনে হয় 8-10 মিনিট ক্লাসটা করছো, এই 8-10 মিনিট সময়ও কিন্তু তোমার শরীরের ফ্যাট থেকে পিত্ত উৎপাদন করা চলতেছে কিন্তু। হ্যাঁ, এটা করতেছে কে ভাইয়া? এটা করতেছে পারঅক্সিজম। পারঅক্সিজম না থাকলে তুমি এই কাজ করতে পারতে না। আচ্ছা, তারপর কি আসতেছে দেখো, এই যে পারঅক্সিজম আছে, পারঅক্সিজমের ভিতরে একটা স্পেশাল এনজাইম আছে, যে এনজাইমের নাম হচ্ছে ক্যাটালেজ। যে এনজাইমের নাম হচ্ছে কি ভাইয়া? ক্যাটালেজ। ঠিক আছে? তাহলে পারঅক্সিজমের কাজগুলো একটু বক্স করি আমি। একটা হচ্ছে শক্তি উৎপাদন ঘটায়, একটা হচ্ছে পিত্ত উৎপাদন ঘটায় আমাদের শরীরে। ক্যাটালেজ করেটা কি? দেখো, তোমরা জানো যে আমাদের শরীরে বিভিন্ন বিক্রিয়ায় হাইড্রোজেন পার অক্সাইড তৈরি হয়, H2O2, হাইড্রোজেন পার অক্সাইড। এই H2O2 কিন্তু তোমরা দেখছো অনেক সময়, তোমরা ছোটবেলায় চকলেট বেশি বেশি খাইতা, আইসক্রিম খাইতা, তারপরে দাঁত ব্রাশ করতা না ঠিক মতো। আমিও এই কাজই করতাম তোমাদের মতোই, আমি ব্যতিক্রম না। তো যার ফলে কি হইতো, আমাদের দাঁতের মধ্যে ক্ষয় হইতো, ডেন্টাল ক্যারিজ হইতো, দাঁত নষ্ট হইতো। তখন আমরা দাঁতের ডাক্তারের কাছে যাইতাম, দাঁতের ডাক্তারকে খুব পছন্দ করতাম অন্য সব ডাক্তারের চেয়ে। ও, ব্যথা থেকে বাঁচাইতো। তো ব্যাপারটা হচ্ছে যে দাঁতের ডাক্তার দেখবা ইনজেকশন দিয়ে, বাঁকানো একটা ইনজেকশন দিয়ে তোমার মুখের ভিতরে একটা পানি মারে, সেই পানি দেখবা, খেয়াল করবা, সেই পানিটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড। ওটা আবার যখন তোমার মুখের ভিতরে যায়, সাদা রঙের ফেনা তৈরি করে, যাওয়ার সময় মনে হবে একটা লিকুইড, ট্রান্সপারেন্ট লিকুইড, কিন্তু তোমার মুখের ভিতরে গিয়ে একটা ফেনার মতো হয়ে যাবে, সেই লিকুইডটাই হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড। মানে এই হাইড্রোজেন পার অক্সাইড আমাদের জন্য ভালো, তবে প্রয়োজন শেষে এই হাইড্রোজেন পার অক্সাইডকে ভেঙে ফেলতে হয়। হাইড্রোজেন পার অক্সাইডে তুমি যদি ভেঙে ফেলো, সেখানে উৎপাদন হয় পানি এবং অক্সিজেন। তার মানে দেখো, তোমার শরীরে যখনই হাইড্রোজেন পার অক্সাইড ভেঙে যাচ্ছে, তখনই নতুন করে অক্সিজেন তৈরি হচ্ছে। তখনই কি হচ্ছে ভাইয়া? নতুন করে অক্সিজেন তৈরি হচ্ছে। তার মানে আমাদের কোষের ভিতর অক্সিজেনের ঘনমাত্রা বাড়াচ্ছে কে ভাইয়া? পার অক্সিজেন। পার অক্সিজেন আমাদের কোষের ভিতর, দেখছো কত ইন্টারেস্টিং ইনফরমেশন আছে। তুমি তো এগুলো টপিক ঠিক মতো হয়তো পড়তা না, এখন থেকে পড়বা। প্রতিটা জিনিস লজিক্যাল ভাই, এখানে মুখস্থর কিচ্ছু নাই উদয়। আরেকটা জিনিস হচ্ছে ফটো রেসপিরেশন।
আমরা কি ফটো রেসপিরেশনের ব্যাপারে জানি? ফটো রেসপিরেশন, রেসপিরেশন মানে কি ভাইয়া? এই ঘটনাটা যদি উদ্ভিদে ঘটে আর কি। রেসপিরেশন মানে হচ্ছে, রেসপিরেশন মানে হচ্ছে, দেখো কি হবে, দেখো রেসপিরেশন বা শ্বসন মানে হচ্ছে একটা জিনিসে অক্সিজেন গ্রহণ করবে এবং বিনিময়ে উৎপাদন হবে কি ভাইয়া? কার্বন ডাই অক্সাইড আর শক্তি, তাই তো? এটাই তো শ্বসন বলা হয়। মনে করো তুমি অক্সিজেন গ্রহণ করতেছো এবং তার বিনিময়ে তুমি উৎপাদন করতেছো, তোমার শরীরে শক্তি উৎপাদন করতেছো এবং তোমার শরীরে কার্বন ডাই অক্সাইড উৎপাদন হচ্ছে। এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে রেসপিরেশন। তবে একটা বিশেষ ধরনের রেসপিরেশন আছে যাকে ফটো রেসপিরেশন বলা হয়। এই রেসপিরেশন কেমন খেয়াল করো। এই রেসপিরেশনে অক্সিজেন প্রবেশ করে, কার্বন ডাই অক্সাইড বের হয়, বাট কোনো শক্তি উৎপাদন হয় না। এটাই হচ্ছে ইন্টারেস্টিং পয়েন্ট, যে আমরা যখন শ্বাস নিচ্ছি, যে রেগুলার রেসপিরেশনটা আছে, সেই রেসপিরেশনে কি হচ্ছে? অক্সিজেন প্রবেশ করতেছে, কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে, মাঝখান দিয়ে শক্তি উৎপাদন হচ্ছে। বাট ফটো রেসপিরেশন এমন একটা জিনিস এখানে অক্সিজেন প্রবেশ করে, কার্বন ডাই অক্সাইড বের হয়, বাট কোনো শক্তি উৎপাদন হয় না। এবং এটাকে ফটো রেসপিরেশন বলে কেন? বিকজ এই রেসপিরেশনে অবশ্যই আলোর দরকার হয়। আলো মানে হচ্ছে ফটো। আলো মানে কি ভাইয়া? ফটো। তাহলে দেখো, ফটো রেসপিরেশন, আলোর উপস্থিতিতে অক্সিজেন প্রবেশ করে কোষে এবং কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়, মাঝে দিয়ে কোনো শক্তি উৎপাদন হয় না। তাই এটাকে ফটো রেসপিরেশন বা অনেক সময় অপ্রকৃত শ্বসন বলা হয়। এখানে কিন্তু ভাইয়া কোনো রকম শক্তি উৎপাদন হয় না। ব্যাপারটা হচ্ছে, এই যে ফটো রেসপিরেশন, এটা উদ্ভিদের জন্য ভালো না খারাপ? এটা কিন্তু উদ্ভিদের জন্য খুব একটা ভালো না। বিকজ দেখো, এই প্রসেসে হচ্ছেটা কি? সে অযথাই কার্বন ডাই অক্সাইড তৈরি করতেছে, কোনো শক্তি তো পাচ্ছে না, মাঝখান দিয়ে সে অক্সিজেন নষ্ট করতেছে, পরিবেশের অক্সিজেন নষ্ট করতেছে না, সে কিন্তু মাঝখান দিয়ে পরিবেশের অক্সিজেন নষ্ট করতেছে। তাহলে খেয়াল করো, এখানে কি হচ্ছে? তোমার সাউন্ড আশা করি ঠিক মতো শুনতে পাচ্ছ। তাহলে খেয়াল করো এখানে কি হচ্ছে, দেখো ফটো রেসপিরেশনের মাধ্যমে কিন্তু অক্সিজেন কমে যাচ্ছে। দেখো ব্যাপারটা, ফটো রেসপিরেশনের মাধ্যমে অক্সিজেন কমে যাচ্ছে। আর যখনই ক্যাটালেজ অ্যাক্টিভিটি হচ্ছে, যে ক্যাটালেজ এই কাজটা করে, ক্যাটালেজের সাহায্যে অক্সিজেন বেড়ে যাচ্ছে। তার মানে দেখো, আমাদের শরীরে অক্সিজেনের ঘনত্ব নিয়ন্ত্রণে, অক্সিজেনের পরিমাণ বাড়াতে বা কমাতে, দুই ক্ষেত্রেই পারঅক্সিজমের ভূমিকা আছে। আমাদের শরীরে অক্সিজেনের পরিমাণ বাড়াতে বা কমাতে দুই ক্ষেত্রেই পারঅক্সিজমের ভূমিকা আছে। দুই ক্ষেত্রেই পারঅক্সিজমের ভূমিকা আছে, ঠিক আছে? অক্সিজেন বাড়াতেও পারে, আবার অক্সিজেন কমাতেও পারে, ঠিক আছে? দুই ক্ষেত্রেই কিন্তু পারঅক্সিজমের ভূমিকা আছে। আচ্ছা, তারপর আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে যে ডিএনএ আরএনএ এর ভাঙন। ডিএনএ আরএনএ এদের ভাঙন, এদের যে নাইট্রোজেনাস বেস থাকে, বিভিন্ন রকম সুগার থাকে, সেগুলো ভাঙচুর করতে কিন্তু পারঅক্সিজম সাহায্য করে। সেগুলো ভাঙচুর করতে কিন্তু পারঅক্সিজম কি করে ভাইয়া? সাহায্য করে। তাহলে পারঅক্সিজমের কাজ হচ্ছে মূলত চারটা। একটা হচ্ছে শক্তি উৎপাদন, পিত্ত উৎপাদন, অক্সিজেনের ঘনত্ব নিয়ন্ত্রণ এবং ডিএনএ আরএনএ এর ভাঙন। হ্যাঁ, এইগুলোতে। এবং এই কারণে পারঅক্সিজমকে আমাদের শরীরে কোথায় বেশি পাওয়া যায়? এক নম্বরে বেশি পাওয়া যায় লিভারে। কেউ কি বুদ্ধি করে বলতে পারবে লিভারে কেন বেশি পাওয়া যায়? বিকজ লিভারেই কিন্তু পিত্ত তৈরি হয়। আমাদের পিত্ত তৈরি হয় লিভারে, জমা থাকে পিত্তাশয়, 9-10 শিখে এসেছো। তো লিভার যেহেতু পিত্ত উৎপাদন করে এবং পিত্ত উৎপাদনের যন্ত্র হচ্ছে পারঅক্সিজম, তাই লিভারে পারঅক্সিজমকে পাওয়া যায়। এছাড়াও পারঅক্সিজমকে পাওয়া যায় কিডনিতে। এই ডিএনএ আয়নের ভাঙন জাতীয় বিভিন্ন কাজে কিডনির মধ্যেও কিন্তু পারঅক্সিজম থাকে। তো আশা করি আমরা জিনিসগুলো বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য।